আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ। 4 দিনেও জ্ঞান ফেরেনি ধর্ষণের শিকার শিশু আসিয়ার, এখনো লাইফ সাপোর্ট। দুর্নীতির মামলায় বিচার শুরু হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদকের চার্জশিট, রাজনৈতিক উদ্দেশ্য নেই দাবি সংস্থাটির মুখপাত্র। পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফেরত আনতে নতুন আইন, জানালেন প্রেস সচিব। পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আমিনুল ইসলাম। গণহত্যাকারীদের বিচার ও সংস্কার কার্যক্রম পেছাতে দলগুলোর প্রতি রাজনীতি না করার আহ্বান নাহিদ ইসলামের। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে নতুন সংবিধান রচনার দাবি। এবং ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে চায় ইসি, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক, নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি প্রকাশ। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিশু আসিয়ার ধর্ষকদের বিচার ও মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, দ্রুত তনু, মুনিয়া ও আসিয়া সহ অন্যান্য ধর্ষণের সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত না করলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নামবেন তারা। এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারলে সরকার উৎখাতের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মাগুরার ছোট্ট শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। এতে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা আসিয়ার ধর্ষকদের এখনও মৃত্যুদণ্ড ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ আইনে জামিন বাতিল করে মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকরের বিধান যুক্ত করার দাবি জানান তারা। আইনে সর্বোচ্চ বিচার ফাঁসি থাকলেও সেটা কিন্তু কার্যকর হয় না। প্রথমেই বলতে চাই, অবশ্যই ভালোভাবে বিচার হওয়া উচিত। আই এম সিক অফ ওয়েস্টফালিয়া। এটা বাংলাদেশ, এখানে ধর্ষকদের এভাবে বিচার দিতে হবে যেভাবে আমরা যাব। ধর্ষকদেরকে রাস্তার মাঝখানে আনায় ওদের উপর পাথর ফেলা হোক। একটা দুইটা ধর্ষককে যদি এভাবে ফাঁসিতে ঝুলানো হয়, তাহলে বাকি যারা আছে তারা 100 বার চিন্তা করবে। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম একটা সমাজ দিয়ে যেতে, যেখানে একজন মেয়ে, তার গায়ে বোরকা থাকুক, তার গায়ে সালোয়ার থাকুক, সে স্লিভলেস পরুক, সে রাত 12টায় এই শহর দিয়ে সুন্দরভাবে একা হেঁটে যাবে। আমরা সম্মান নিয়ে যেন বাঁচতে পারি, কারো অধিকার নিয়ে না। মানুষ হিসেবে ট্রিট করুন। গলিতে বসার মজা উপভোগ করার জন্য আপনাদেরকে গলিতে বসানো হয় নাই। আপনাদেরকে বসিয়েছি আমাদের হয়ে কাজ করতে। যদি না পারেন আপনারা ক্ষমতা থেকে সরে আসুন। শিক্ষার্থীদের এই প্রতিবাদ সমাবেশে সম্মতি জানাতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় তারা বলেন, আসিয়া ধর্ষণের ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। আমি এই দ্রুত বিচার নিষ্পন্ন করার জন্য বর্তমান সরকারের কাছে অ্যাপিল জানাচ্ছি। যথাযথ শাস্তি হোক এবং যথেষ্ট পরিমাণে এমন ব্যবস্থা না হোক যাতে করে আমরা নারীরা নিরাপত্তা কিছুটা হলেও পাই। এটা ফাঁসি হবে না, এটা ফাঁসি হবে না। ফাঁসি আমরা সবাই দেখতে পারি না। এর প্রকাশ্য বিচার হবে, যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমরা খুব বেশি সময় দেব না। যেভাবে আপনাদেরকে আমরা এয়ার কন্ডিশনে বসিয়েছি, ঠিক সেইভাবে আমরা এয়ার কন্ডিশন থেকে আপনাদেরকে কিভাবে নামাতে হয় আমরা তাও জানি। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে ধর্ষণ বিরোধী প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে মিছিলটি কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ, মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে ধর্ষকদের ফাঁসির দাবি জানানো হয়। এদিকে জামালপুরে ধর্ষণ মামলার আসামির জামিন আবেদন করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে আইনজীবীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ এবং ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাটা পাহাড় সড়ক, শহীদ মিনার, প্রীতিলতা হল প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাস হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। বরিশালে মশাল মিছিল করেন সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের দ্রুত বিচার করা না হলে 5 আগস্টের মতো আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। রংপুরের শিক্ষার্থীদের মশাল মিছিলটি টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নারীর নিরাপত্তা সহ ধর্ষকদের শাস্তি নিশ্চিত হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। একই দাবিতে নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তারা। কলেজ ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে মোংলা সরকারি কলেজ ছাত্রদল। এ সময় বিচারহীনতার সংস্কৃতির অবসান ও ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান তারা। কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় সড়ক অবরোধ করে ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। মুন্সিগঞ্জে মানববন্ধন ও র্যালি করেছে সিরাজদি খান উপজেলার জসিমউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এদিকে জামালপুরে অপর এক ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের হামলায় 3 আইনজীবী আহত হয়েছেন। জেলা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি তারা নয়, বরং আইনজীবীদের হামলায় 3 ছাত্র আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে গিয়ে যখন এই আদালতের ফলাফলটা জানাবার চেষ্টা করি, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা আমাদের 3জন আইনজীবীকে আহত করে, অর্থাৎ সিনিয়র একজন আইনজীবীকে মারধর করেছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের নিষ্ক্রিয়তায় কারণে সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে নয়াপল্টনে মহিলা দলের মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। দ্রুত সময়ের মধ্যে শিশু আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান রিজভী। বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকে প্রশাসনিক কাজে নানাভাবে হস্তক্ষেপ করছে অভিযোগ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। পরে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর, পুরোনো পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন, এবং এর দায়িত্ব দাবি অন্তর্বর্তীকালীন সরকারের। আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আজকে নারীরা নিরাপদ নয়। সরকারের প্রতি বলতে চাই, দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য ধর্ষকরা, অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ে হৃৎকম্পন তৈরি হয়। এইটাই হচ্ছে আইনের শাসন। রাজধানীর পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলায় ওসি সহ 3 জন আহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারী যুবক সহ 4 জনকে আটক করেছে পুলিশ। রাত 1:45টার দিকে ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম ও এএসআই মোহাম্মদ নাসির। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্নীতির মামলায় বিচার শুরু হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, টিউলিপ সহ পরিবারের 7 জনের বিরুদ্ধে। 2 মাসেরও কম সময়ে শেখ পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। এর পেছনে রাজনৈতিক কারণ নেই বলে দাবি করেছেন কমিশনের মুখপাত্র আক্তার হোসেন। যেসব ধারায় মামলা করা হয়েছে এতে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আসামিদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পূর্বাচলে প্লট নিয়ে বাড়ি করার সুযোগ হল না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অবৈধভাবে জমি নেয়ার অভিযোগ প্রমাণিত হলে তার ঠিকানা হতে পারে কারাগার। কমিশন বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নিজের ছেলে মেয়ে এবং বোন, ভাগ্নির নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন, যে অপরাধে গত জানুয়ারিতে মামলা করে দুদক। এখন তাদের বিরুদ্ধে চার্জশিট দিল সংস্থাটি। এতে শেখ হাসিনার পরিবারের 7 জন সহ আসামি করা হয়েছে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক পিএস সালাউদ্দিন এবং রাজুকের 14 জনকে।
1 মাস 26 দিনের মধ্যে মামলাগুলোর চার্জশিট দিল দুদক। এত দ্রুত চার্জশিট দেওয়ার খুব একটা নজির নেই, তবে এর পেছনে কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করেন সংস্থাটির মুখপাত্র। এটা কি রকেট গতিতে এগুলো কিনা বা রাজনৈতিক বিবেচনা রয়েছে কিনা? আমাদের যে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করার দরকার ছিল, আমাদের তদন্তকারী দল আপনারা জানেন অক্লান্ত পরিশ্রম করেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে এই রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং সেগুলি পর্যালোচনা শেষে কমিশন এই মামলাগুলোতে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করেছে। এই ক্ষেত্রে অন্য কোনো বিষয় এখানে বিবেচনা নয়, আমরা কেবলমাত্র অপরাধের বিষয়টা এখানে বিবেচনা করা হয়েছে। ব্রিটিশ এমপি টিউলিপের নামে পূর্বাচলে কোনো প্লট না থাকলেও তার বিরুদ্ধে কেন চার্জশিট দেয়া হয়েছে তার সদুত্তর দিতে পারেননি দুদকের মুখপাত্র। এজাহার নামেও যে 6টি মামলা রুজু হয়েছিল, সেখানে যারা এজাহার নামে আসামি ছিলেন তাদের সাথে নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আদালতে চার্জ গঠনের মাধ্যমে আসামিদের বিচার শুরু হবে। যে 6টি ধারায় মামলা করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান দুদকের মুখপাত্র। বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। আমাদের তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। এছাড়াও বিদেশি অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। শেখ হাসিনা সহ মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিরুদ্ধে পাচার হওয়া প্রায় 28 লাখ কোটি টাকা দেশে ফেরত আনতে শিগগিরই আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এক ব্রিফিংয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে শেখ হাসিনা সহ তার পরিবারের 7 সদস্যের পাচার করা অর্থের সন্ধান মিলেছে। এসব অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে গঠিত টাস্কফোর্স সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, অর্থ পাচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাচার করা টাকা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সব ধরনের প্রচেষ্টা চালাতে নির্দেশ দেন প্রফেসর ইউনূস। পরে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, দেশের জনগণের টাকা পাচার করে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছে শেখ হাসিনা ও তার দোসররা। এরকম কিছু সম্পদের হদিস পেয়েছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট। 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। পাচারকৃত অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ বিষয়। সেজন্য বিশ্বের নামকরা 30টি ল ফার্ম নিয়োগ দেওয়া হবে বলে জানান প্রেস সচিব। বলেন, এজন্য বিশেষ আইনও করা হবে। এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা, তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে। এ সময় ধর্ষণের শিকার শিশু আসিয়ার স্বাস্থ্যের আপডেট দেয় প্রেস উইং। সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন, তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে দুই-একদিনের মধ্যে। এছাড়া বন্দরে কাগজ খালাস হতে দেরি হয় এখনো 1,08,00,000 বই ছাপা হয়নি জানিয়ে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, চলতি মাসেই বই ছাপা ও বিতরণের কাজ শেষ হবে। থ্যাংক ইউ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যাকারীদের বিচার ও সংস্কার কার্যক্রম পেছানোর রাজনীতি না করার জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহতদের পরিবারের সদস্যদের সাথে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
এ সময় দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান নাগরিক পার্টি সহ শহীদ পরিবারের সদস্যরা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আজ স্বাধীনতার পর কেন স্বাধীন দেশে ছাত্রের রক্ত ঝরল? শহীদ ছেলের লেখা কবিতা শোনাচ্ছিলেন এই মা। এমন স্বাধীনতা পেলাম যে কথা বলার স্বাধীনতা নেই। এমন অনেক শহীদ আহত পরিবারদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন জাতীয় নাগরিক পার্টির। নবুত্থানে যে আমরা আহতর পরেও যে আমরা একেবারে একা তা নয়, আমাদের আহত যোদ্ধাদের সাথেই একটা সার্কেল তৈরি হয়েছে। প্রত্যেকের কণ্ঠেই ক্ষোভের আগুন, যে আগুন নিভাতে পারে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিচার। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে না পারলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন নাগরিক পার্টির নেতারা। শুধুমাত্র নির্বাচনের আলোকের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্বর বিচারের কাঠগড়ে আমাদেরকে নিয়ে আসতে হবে। এই যে এত ত্যাগ, এত তিতিক্ষা শুধুমাত্র এক শাসক থেকে আরেক শাসকের জন্য না। যেই রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? গণহত্যাকারীদের বিচার এবং সংস্কারই সময়ের দাবি বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে নতুন সংবিধান রচনার দাবিও জানান এই শীর্ষ নেতা। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। শাসক নয়, সেবক হয়ে কাজ করবে জামায়াত ইসলাম, আর কবর দেওয়া হবে দুর্নীতি ও দুঃশাসনকে। রাজধানীর কাফরুলে মণিপুর স্কুলে বিশিষ্টজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় রাজনৈতিক দলগুলোর অতীত ও বর্তমান বিবেচনা করে আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাল্লাহ সেবক হবেন। আমরা সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে দুটি জিনিস থাকবে না। এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। এই দুইটাকে দাফন করা হবে ইনশাআল্লাহ। এমন একটা সমাজকে আমরা সবাই চাই, শিওর আপনারা সবাই চান। তাহলে আলহামদুলিল্লাহ নিজের আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে চায় ইসি, সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ব্রিটিশ হাইকমিশনের সাথে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান এ সময়সীমা অতিক্রম করতে চায় না কমিশন। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন পেতে আগামী 20 এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। ভোটার তালিকা হালনাগাদের পর এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রকাশ করেছে গণবিজ্ঞপ্তি। সোমবার দুপুরে প্রকাশিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের ক্ষেত্রে আবেদন করতে হবে আগামী 20 এপ্রিলের মধ্যে। শর্ত হিসেবে আরোপ করা হয়েছে ন্যূনতম 21 জেলা ও 100 উপজেলায় কমিটি ও কার্যালয়। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। এদিকে 2023 সালের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনে আসেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সিইসির সাথে প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। জানান বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। It was an opportunity for me to hear about the work that he and his team are doing at the moment. As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে চায় ইসি। এখন পর্যন্ত এই সময়সীমা অতিক্রম করতে চায় না কমিশন। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর,
সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে, তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি। সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আলোচনা হয়েছে ব্রিটিশ হাই কমিশনারের সাথে। এই বিষয়ে কমিশনও প্রতিজ্ঞাবদ্ধ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। কারাগারে ভিআইপি বন্দীদের বাসার খাবার খাওয়া ও মোবাইল ফোনে কথা বলার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। কারা সদর দপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জুলাই বিপ্লবের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া 700-এরও বেশি বন্দী এখনো পলাতক বলে জানান কারা মহাপরিদর্শক। জিএম তসলিমের রিপোর্ট। সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, কিছু কিছু সংবাদ মাধ্যম অনুমান নির্ভর তথ্য প্রকাশ এবং ব্যক্তিবিশেষের উদ্দেশ্য হাসিলের জন্য সৎ, যোগ্য এবং কর্ম উদ্যমী অফিসারদের হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করছে। কারা অধিদপ্তর কখনোই প্রকৃত সংবাদ প্রকাশে বাধা দেবে না। ধারণাগত তথ্য দিয়ে সংবাদ প্রচার করা হলে তার নেতিবাচক প্রভাব পড়ে এবং ষড়যন্ত্রকারীরা উৎসাহী হয়। কেউ যদি বলে যে বাসার খাবার খাচ্ছেন, এটা আমি বলবো যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাসার খাবার কেউ খেতে পারছেন না, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। কেউ যদি বলেন যে বিশেষ বন্দীরা কারাগারে মোবাইলে কথা বলছেন, আমি আপনাদের একদম দৃঢ়ভাবে বলতে পারি কয়েকটা কারাগারের ব্যাপারে যেখানে আমি বিশেষ ব্যবস্থাপনার মধ্যে রেখেছি, ওখানে তারা কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে পারবেন না, এটা আমি নিশ্চিত। কারা ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও নিরাপত্তা জোরদারে প্রযুক্তি নির্ভর নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে কারা মহাপরিদর্শক জানান, দেশের সকল কারাগারকে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান প্রশাসন নানামুখী সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। জুলাই বিপ্লবের সময় পালিয়ে যাওয়া বন্দীদের অনেকেই এখনো কারাগারের বাইরে বলেও জানান কারা মহাপরিদর্শক। কর্মকর্তা কর্মচারীদের মোটিভেশনের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি, তাদেরকে কাউন্সেলিং করছি। আমি ব্যক্তিগতভাবে ইতিমধ্যে প্রায় 30-35টা কারাগার ভিজিট করেছি, তাদের সাথে নিয়মিত আমি কথা বলছি। ইভেন আমার এখানে যারা আসছেন নিয়মিত তাদের সাথে কথা বলছি, আমার সুপারদের সাথে কথা হচ্ছে, জেলারদের সাথে কথা হচ্ছে, আমার অফিসারদের সাথে কথা হচ্ছে, যাতে তারা এই যেই পরিবর্তনটাকে ধারণ করে যাতে আমরা একটা নিয়মসিদ্ধ পরিস্থিতির মধ্যে চলতে পারি এবং কারাগারটা যাতে স্বচ্ছ এবং নিরাপদ হয়। কারাগার সমূহে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দীর অবস্থান নিরসনে ইতিমধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার 2 চালু এবং ঢাকার কেরানীগঞ্জে আরেকটি বিশেষ কারাগার চালুর উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। অসংখ্য ধন্যবাদ আপনাদের। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। স্বাধীনতা দিবস আর্চারি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের বিমান বাহিনী, রানার্স আপ হয়েছে বিকেএসপি আর তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ। টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে 2 দিনের এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাব সহ মোট 8টি দলে 75 জন আর্চার অংশ নেন। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ। 4 দিনেও জ্ঞান ফেরেনি ধর্ষণের শিকার শিশু আসিয়ার, এখনো লাইফ সাপোর্টে। দুর্নীতির মামলায় বিচার শুরু হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদকের চার্জশিট, রাজনৈতিক উদ্দেশ্য নেই দাবি সংস্থাটির মুখপাত্রের। পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফেরত আনতে নতুন আইন জানালেন প্রেস সচিব। পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম। গণহত্যাকারীদের বিচার ও সংস্কার কার্যকর পেছাতে দলগুলোর প্রতি রাজনীতি না করার আহ্বান নাহিদ ইসলামের। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে নতুন সংবিধান রচনার দাবি। এবং ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে চায় ইসি, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক, নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি প্রকাশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।